অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসী ঢল অব্যাহত। একদিনেই হাঙ্গেরির সীমান্ত পেরোল 10,000 মানুষ। প্যারিসের শরণার্থীদের সমর্থনে র্যালি। সিরিয়ায় রাশিয়ার সেনা ও অস্ত্র সহায়তার খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আলেপ্পোয় আসাদ বিরোধী বিদ্রোহী ও আইএসের সংঘর্ষে নিহত 47। সমাবেশের অনুমতি না পাওয়ায় গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ স্থগিত। দাবি মানতে রাজ্য সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম আন্দোলনকারীদের। এবং লেবাননের বৈরুতে হাজার হাজার মানুষের সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট নির্বাচন ও মন্ত্রিসভার পদত্যাগ দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। হাঙ্গেরিতে এখনও যেসব অভিবাসী আটকে আছে তাদের অস্ট্রিয়াগামী ট্রেনে উঠিয়ে দিতে কাজ করছে হাঙ্গেরি পুলিশ। অস্ট্রিয়া হাঙ্গেরির সীমান্তে সারা রাত অপেক্ষার পর সকালে তাদের জন্য বাস সরবরাহ করা হয়। এর মধ্যে প্রায় 8 থেকে 10,000 অভিবাসী অস্ট্রিয়া থেকে জার্মানি পৌঁছেছে বলে ধারণা করছে জার্মান কর্তৃপক্ষ। জার্মান সরকার এবছর 8 লাখ শরণার্থীকে আশ্রয় দেবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এদিকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক থেকে শরণার্থী গ্রহণ করবে এবং আর্থিক সহায়তা দেবে। কনকনে ঠান্ডায় রাত কাটানোর পর ভোরে মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসে দেশটির পুলিশ। তাদের তুলে দেওয়া হবে বাসে, বাস থেকে অস্ট্রিয়াগামী ট্রেনে, সেখান থেকে তারা যাবে জার্মানি। রোববার দ্বিতীয় দিনের মতো চালু করা হলো এই বাস সার্ভিস। তবে অপেক্ষমান এসব শরণার্থীদের চোখে মুখে আতঙ্ক, কখন আবার বন্ধ হয়ে যায় এই সুবিধা। আমি জার্মানি যেতে চাই কারণ আমি বাঁচতে চাই। সিরিয়ার অবস্থা ভয়াবহ। আমি আর আইএস আল কায়েদার ভয়াবহতা দেখতে চাই না। হাজারো মানুষের এ ঢল যেন থামবার নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সমস্যা এরকম ভয়াবহ কখনো হয়নি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে আসা শরণার্থীদের এ ঢল সামলাতে হিমশিম খেলেও হাসি মুখেই তা করছেন অস্ট্রিয়া ও জার্মানি কর্তৃপক্ষ। শনিবার হাজারো মানুষকে স্বাগত জানিয়েছে দেশ দুটি। এদিকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, অস্ট্রেলিয়া সিরিয়া ও ইরাক থেকে শরণার্থী গ্রহণ করবে এবং আর্থিক সহায়তা দেবে। And we are open to providing more financial assistance. অভিবাসীদের এ প্রকট সমস্যায় অভিবাসীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সমাবেশ হয়েছে প্যারিসের রিপাবলিক স্কয়ারে। প্রায় 8,500 মানুষ রাস্তায় নেমে আসে ফ্রান্স সরকারকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে। শরণার্থীদের জন্য আতিথেয়তা, স্বাগত এরকম প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। এসব মানুষকে সাহায্য করা প্রয়োজন যাতে তারা তাদের পরিবার ও সন্তান নিয়ে বেঁচে থাকতে পারে। তারা ফ্রান্সেও আসছে নিরাপদ আশ্রয়ের আশায়। আমাদের উচিত এদের সাহায্য করা, তাড়িয়ে দেওয়া নয়। আমি চাই যুদ্ধ বন্ধ হোক। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধই এই সমস্যার মূল কারণ। এরকম ভয়াবহ অবস্থা দেখাটাও কষ্টদায়ক। জার্মানি সরকার দক্ষিণ পূর্ব ইউরোপের 75,000 আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাধা বিপত্তি কম ছিল না, তবুও ভাগ্যের জোরে জার্মানি এবং অস্ট্রিয়ায় আশ্রয় পেলেন হাজার হাজার অভিবাসী। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আর অস্ট্রিয়ান চ্যান্সেলর ওয়েনার ফ্রেমান নিজ নিজ দেশে অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হলে ভাগ্য খুলে যায় হাঙ্গেরিতে আটকে থাকা অন্তত 10,000 অবৈধ অভিবাসীর। দেশ দুটির সাধারণ মানুষও যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে আসা এসব আশ্রয় প্রার্থীদের বরণ করে নেন সাদরে। কোনো বিক্ষোভ বা মিছিল নয় এটি। হাতের প্ল্যাকার্ডগুলোতেও লেখা নেই কোনো প্রতিবাদের ভাষা, বরং সবাই উচ্চস্বরে ধন্যবাদ জানাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলরকে। শুক্রবার হাঙ্গেরিতে আটকে থাকা মধ্যপ্রাচ্য থেকে আসা এইসব হাজার হাজার অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় জার্মানি ও অস্ট্রিয়া। তারপর দলে দলে এইসব অভিবাসী পায়ে হেঁটে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় প্রবেশ করে। এখানে আসতে আমাদের যে কি কষ্ট করতে হয়েছে তা অবর্ণনীয়। বলতে গেলে পুরো পথই আমরা পায়ে হেঁটে এসেছি, কিন্তু তাও ধন্যবাদ যে শেষ পর্যন্ত এখানে আমাদের আশ্রয় দেওয়া হয়েছে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এদিকে আবার ভিয়েনাবাসী এসব আশ্রয় প্রার্থীদের জন্য খাবার হাতে দাঁড়িয়েছিলেন রাস্তায়, যেন পরম প্রিয় অতিথির অপেক্ষায় ছিলেন তারা। শরণার্থীরা দেশে পা রাখা মাত্রই তাদের হাতে তুলে দেন খাবারের প্যাকেট, আর ছোটরা পায় চকলেট।
শুক্রবার জার্মান ও অস্ট্রিয়া সরকারের এই ঘোষণার পর বুদাপেস্ট সরকার 100টি বিশেষ বাস সার্ভিস চালু করে অভিবাসীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। সেই সার্ভিসেরই প্রথম বাসটি জার্মানি মিউনিখে পৌঁছানোর পর সেখানেও দেখা যায় একই চিত্র। তুরস্কের কোস সমুদ্র সৈকতে ভেসে আসা আইলানের মতো শিশুরাই মায়ের কোলে চড়ে প্রবেশ করে জার্মানিতে। মিউনিখবাসীও তাদের ফুল আর মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান। আর এত বিপুল সংখ্যক প্রার্থীকে দেশে আশ্রয় দেওয়ার বিষয়ে জার্মান চ্যান্সেলর বললেন, তাদের অর্থনীতি এতটাই শক্তিশালী যে স্বাচ্ছন্দ্যেই এদের কাছে টেনে নিতে পারে। এদিকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা কেম্পেলেতে তার একটি বাড়ি এই অভিবাসীদের থাকার জন্য ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় দেশগুলোর আশ্রয়দানে শিথিলতার ঘোষণার পরপরই তুরস্ক থেকে আরো বহু মানুষ সাগর পাড়ি দিতে শুরু করেছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে জার্মানির মিউনিখে একটি শরণার্থী ক্যাম্পের সামনে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। সেখানে অভিবাসীদের সার্বিক পরিস্থিতির খবর টেলিফোনে জানাচ্ছেন তিনি। শোয়েব। হ্যালো রুদ্র, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি জার্মানির মিউনিখ সেন্ট্রাল স্টেশনের সামনে, যেখানে গতকাল অস্ট্রিয়া থেকে হাঙ্গেরি হয়ে প্রায় ৬,০০০ শরণার্থীকে বাসে নিয়ে বাস যোগে আপনার এখানে নিয়ে এসেছে এবং তারা গতকাল থেকে আজকে পর্যন্ত এখানে অবস্থান করছে এবং এখান থেকে তাদেরকে মেডিকেল চেক আপ এবং তাদের রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে অন্যত্র নিয়ে যাচ্ছে বাস যোগে, তাদেরকে অন্যত্র তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং আজকে পর্যন্ত তেমন কোনো শরণার্থী আসেনি। তবে শরণার্থী আনার জন্য প্রায় বেশ কয়েকটি বাস আপনার অস্ট্রিয়ার দিকে গেছে এবং আমরা ধারণা করছি যে হয়তো ঘন্টাখানেকের মধ্যে কিছু শরণার্থী আসবে এবং এসব শরণার্থীর মাঝে যে সিরিয়া শরণার্থীর মাঝেও আমি খুঁজে পেয়েছি প্রায় বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 12 জন বাংলাদেশি যারা দুবাই ছিল, দুবাই থেকে তুর্কি হয়ে গ্রিস হয়ে এখানে এসেছে তারা এবং আরো প্রায় 2 থেকে 300 বাংলাদেশি অপেক্ষা করছে অস্ট্রিয়াতে যারা জার্মানিতে আসবে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সাথে আমি যে কথা বলেছি কোনো বাংলাদেশি বাইরেও যারা এসেছে কোনো বাংলাদেশি মারা যায়নি এবং এখানে যারা আছে তারা মূলত বৈধ ডকুমেন্টের আশায় তারা দুবাই থেকে আসছে এবং আপনার যেসব শরণার্থীরা এখন এখানে অবস্থান করছে তাদেরকে ছোট বড় বাচ্চারা রয়েছে, একেবারে কোলের বাচ্চা থেকে শুরু করে আপনার ছোট বড় যারা আছে তাদেরকে মেডিকেল চেক আপটা আপনার করার পরে ওদেরকে বিভিন্ন জায়গায় আপনার শিফট করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, জার্মানির মিউনিখের একটি শরণার্থী শিবিরের সামনে থেকে এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শোয়েব কবির। সিরিয়ার সরকারকে রাশিয়ার সেনা ও অস্ত্র সহায়তার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে টেলিফোনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে এদিন সিরিয়ার আলেপ্পোতে আইএসের সঙ্গে দেশটির বিদ্রোহী সেনাদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে 47 যোদ্ধা। এছাড়া সিরিয়ার আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়টি ফ্রান্স সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেনাবাহিনীতে জনবলের অভাবের কথা স্বীকারের পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয় দেশটিকে রাশিয়ার সেনা ও অস্ত্র সহায়তার খবর। সবশেষ শুক্রবার সিরিয়ার চলমান সংকট উত্তরণে দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই পরিপ্রেক্ষিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে টেলিফোনে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ ধরনের খবর সত্য হলে তা সিরিয়ার চলমান সংকটকে আরো ঘনীভূত করবে বলে ল্যাভরভের সঙ্গে ফোন আলাপে মন্তব্য করেন জন কেরি। এতে দেশটিতে নিরীহ মানুষের মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে নতুন করে আবারও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স সরকার। শনিবার এমন খবর প্রকাশ করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সেই সঙ্গে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করবেন বলেও খবরে উল্লেখ করা হয়। যদিও সরকারের অন্য কোনো কর্মকর্তা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বলেও জানায় স্থানীয় গণমাধ্যম।
সিরিয়ার আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলীয় মেরিয়া শহরে আইএস জঙ্গিদের সঙ্গে দেশটির বিদ্রোহী সেনাদের সংঘর্ষে ৪৭ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবার রক্তক্ষয়ী ওই সংঘর্ষের ভিডিও চিত্র প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা এই এলাকাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া যে এখানকার বীর যোদ্ধাদের সহায়তায় আমরা এখন এলাকাটি নিয়ন্ত্রণ করছি। এছাড়াও এদিন লিবিয়ার বেনগাজিতে আইএস জঙ্গিদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৪ সেনা, গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৩ সেনা সদস্য। অন্যয় কর্মকার, সময় সংবাদ। হাউথি বিদ্রোহীদের হামলায় ৪৫ সেনা নিহত হবার একদিন পরই ইয়েমেনের বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হাউথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয় হাউথিদের হামলায় আরব আমিরাতের ৪৫ ও বাহরাইনের ৫ সেনা ছাড়াও ১০ সৌদি সেনা নিহত হয়। ইয়েমেনে নির্বাসিত সরকার প্রধানকে আবারও ফিরিয়ে আনতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় শিয়া মুসলিম হাউথিরা গেল বছর সেখানকার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ যাত্রী। নিহতদের সবাই আদিবাসী বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায় শনিবার বাল্খ প্রদেশের একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস থামিয়ে এই ১৩ যাত্রীকে হত্যা করা হয়। এ সময় বাস দুটির একটিতে থাকা এক নারী যাত্রীকে ছেড়ে দেয় বন্দুকধারীরা। নিহতদের সবাই দেশটির সংখ্যালঘু হাজারো সম্প্রদায়ের অধিবাসী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার না করলেও তালেবান জঙ্গিরা হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ৯ পুলিশ সদস্য সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় শনিবার দুশানবের কেন্দ্রীয় সরকারি ভবন এবং রাজধানীর অদূরে ভাদ্রদ এলাকায় অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ৩২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে দেশটির বহিষ্কৃত সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আব্দু খালিম নাজারজোদাকে দায়ী করছে সরকার। অনেকদিন ধরেই তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নাজারজোদা। তাকে ও তার সহযোগীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের অর্ধশতবার্ষিকী পালন করছে পাকিস্তান। লাহোরে ভারত বিরোধী বিক্ষোভ। ভারতের গুজরাটের সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রের সংরক্ষিত কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের আজকের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার সকালে রাজ্য সরকার সমাবেশের অনুমতি না দেয় আগামী ১ সপ্তাহ বিক্ষোভ স্থগিত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীদের নেতা হার্দিক প্যাটেল। তবে এ সময়ের মধ্যে দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন হার্দিক। এদিকে গুজরাটের পাশাপাশি বিহারেও সংরক্ষিত কোটার দাবিতে নাসিদ সম্প্রদায়ের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। রোববার গুজরাটে দ্বিতীয়বারের মতো প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশের কথা থাকলেও রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে শেষ সময়ে এসে রাজ্য সরকার শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আন্দোলনের আহ্বায়ক হার্দিক প্যাটেল। আন্দোলন সমিতি কে দ্বারা যে পহলা কার্যক্রম হুয়া থা আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রথমে যে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল তা নিঃসন্দেহে সফল হয়েছে। একইভাবে আমরা আবারও বড় ধরনের একটি আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, কিন্তু সরকার আমাদের উদ্যোগে ভয় পেয়ে ১৪৪ ধারা জারির পাশাপাশি সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমি রাজ্য সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ৬ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা কারো অনুমতির জন্য বসে থাকব না। এর আগে গত ২৫শে আগস্ট গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়। এ ঘটনায় আহমেদাবাদ সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।
গুজরাটে মোট জনসংখ্যার 20% প্যাটেল সম্প্রদায়ভুক্ত। তারা শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগের জন্য অন্যান্য অনগ্রসর সম্প্রদায়গুলোকে দেয়া ওবিসি কোটার মর্যাদা দাবি করে আসছে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও প্যাটেলদের দাবি অন্যান্য অনগ্রসর সম্প্রদায়গুলোকে ওবিসির সুযোগ দেয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাই 146টি সম্প্রদায়কে দেয়া বিশেষ কোটার মতো শিক্ষা ও চাকরির জন্য সংরক্ষিত কোটার দাবিতে গত মাসে বিক্ষোভ শুরু করে প্যাটেল সম্প্রদায়। এদিকে গুজরাটের পর এবার বিহারেও সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষিত কোটার দাবিতে বিক্ষোভ করেছে নিষাদ সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারের পাশাপাশি অন্তত 20 জনকে আটক করে পুলিশ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। চাপের মুখে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের এক পদ এক পেনশন ঘোষণা করল মোদী সরকার। নিহত সেনা সদস্যদের স্ত্রীরাও এই স্কিমের আওতায় আসবেন। যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারা এই সুবিধা পাবেন না। প্রথমে এমন কথা শোনা গেলেও রোববার প্রধানমন্ত্রী মোদী জানান এই প্রকল্প তাদের জন্য প্রযোজ্য হবে। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর জানান 1 মাসের মধ্যে বিস্তারিত সরকারি আদেশ ইস্যু করা হবে। 4 দশকের এই দাবি সরকার মেনে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগ আন্দোলনকারী। Unattractive salaries are a major factor, and the row over pensions is unlikely to help. নানা আয়োজনের মধ্য দিয়ে ইন্দো-পাক যুদ্ধের অর্ধশতবার্ষিকী পালন করছে ভারত ও পাকিস্তান। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া বার্তায় পাক প্রেসিডেন্ট মামনুন হুসাইন খান বলেন, জার্বিয়াজ সফল অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনারা প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর যে কোনো হুমকি তারা মোকাবেলা করতে সক্ষম। এদিকে ইন্দো পাকিস্তান যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে ভারত ও পাকিস্তানে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিরক্ষা দিবস ও ইন্দো-পাক যুদ্ধের অর্ধশতবার্ষিকী পালন করছে পাকিস্তানিরা। সকালে 1 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয় 1965 সালের ভারতের সঙ্গে যুদ্ধে নিহত পাকিস্তানি সেনাদের প্রতি। ইসলামাবাদে ও রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিবস উপলক্ষে দেয়া বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন খান ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে উল্লেখ করেন। ভারতের সঙ্গে সঙ্গে বরাবরই এই যুদ্ধে জয়ের দাবি করে আসছে পাকিস্তান। তবে পাকিস্তানি ইতিহাসবিদ আকবর এস জায়দি ইসলামাবাদের বিজয়ের দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, ইতিহাসে এর চেয়ে বড় মিথ্যার নজির আর নেই। শুক্রবার করাচি বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি বলেন, 1965 সালের ইন্দো-পাক যুদ্ধে ভারতের কাছে ভয়াবহ পরাজয় ঘটেছিল পাকিস্তানের। শনিবার লাহোরে ইন্দো-পাক যুদ্ধের অর্ধশতবার্ষিকীকে সামনে রেখে সমাবেশ করে বিভিন্ন স্কুল ও কলেজের কমপক্ষে 200 শিক্ষার্থী। এ সময় ভারতের পতাকা পুড়িয়ে ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পাক সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানায় তারা। ভারত যদি আবারও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর পায়তারা করে তাহলে তারা শেষবারের মতো ভুল করবে, আর এই ভুল তাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখবে। 1965 সালের 6 সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তানের মধ্যে 17 দিনের যুদ্ধের সমাপ্তি হয় 22 সেপ্টেম্বর একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। ভারতের প্রায় 3000 এবং পাকিস্তানের 3800 সেনা এতে প্রাণ হারায়। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। কাশ্মীরের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নায়ক মোহননাথ গোস্বামী নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, কাশ্মীরের হান্দোয়ারায় সন্ত্রাসীদের বিরুদ্ধে গত 11 দিনে 3টি সেনা অভিযান পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন গোস্বামী। অভিযানে তার হাতেই নিহত হয় 10 সন্ত্রাসী। সবশেষ গত বৃহস্পতিবারের অভিযানে আহত হন গোস্বামী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নায়ক মোহননাথ গোস্বামী 2002 সালে ভারতীয় সেনাবাহিনীতে এলিট প্যারা কমান্ডো হিসেবে যোগদান করেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আলাদা 2টি হামলায় 2 কাউন্সিলর ও 1 নাগরিক নিহত হয়েছেন। শনিবার প্রদেশের হাঙ্গু ও কোহাট শহরে আলাদা এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের পুঁতে রাখা দুর্নিয়ন্ত্রিত বোমার আঘাতে হাঙ্গু শহরের কাউন্সিলর মালিক মুমতাজ ও তার সহযোগী নিহত হন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়। এদিকে একই দিন কোহাট শহরের কাউন্সিলর নাসরুল্লাহর বিরোধীদের হাতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তান মুসলিম লীগের সাথে তার পরিবারের দ্বন্দ্ব ছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। থাইল্যান্ডে একটি নতুন বিতর্কিত সংবিধানের খসড়া বাতিল করেছে দেশটির সংবিধান সংস্কার বিষয়ক কাউন্সিল। রোববার ভোটের মাধ্যমে এই খসড়া বাতিল করা হয়। গত বছর দেশটিতে মাসব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী এক সংস্কার কাউন্সিলকে নিয়োগ দেয়। সংবিধানের খসড়াটি ব্যাপক সমালোচিত হওয়ায় জাতীয় সংস্কার কাউন্সিলের 135 জন সদস্য এর বিপক্ষে এবং 105 জনের পক্ষে ভোট দেয়। নতুন খসড়া তৈরির জন্য নতুন একটি কমিটি 180 দিন সময় পাবে। নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত সামরিক বাহিনী ক্ষমতায় থাকবে। সামরিক কর্তৃপক্ষ 2016 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বললেও বিশ্লেষকদের মতে 2017 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রতি মমত্ববোধ আর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা মাকে বুকে লালন করে বিভিন্ন প্রজাতির দেশি শাকসবজি, ফল ফলাদি আর ঔষধি গাছের আবাদে অভূতপূর্ব এক নজির স্থাপন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী এক ফার্মাসিস্ট। ইট পাথরের কঠিন প্রবাসী বাংলার নৈসর্গিক প্রকৃতির স্পর্শ গায়ে মেখে নিতে ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে ছোট্ট আঙিনায় তৈরি করেছেন আবহমান বাংলার প্রতিকৃতি। ভালোবাসায় এঁকেছেন সবুজ বাংলাদেশের ছবি। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন মেঠো পথের কোনো ছোট্ট গ্রামের ঘরের আঙিনায় শাকসবজির বাগান। সিঁড়ি দিয়ে কাঠের ডেকের দোতলা বানিয়ে শাকসবজি ও ফল ফলাদির 120 রকমের আবাদ। ছেলেবেলা থেকেই গাছ এবং বই এই দুইটার প্রতি খুব ঝোঁক বেশি। যেখানেই পেরেছি লাইব্রেরি করেছি, আমাদের গ্রামে ক্লাবের সাথে করেছি, আমার বাড়িতে করেছি। 10 জাতের লাউ, ডুমুর, বেগুন, 8 জাতের মরিচ, 6 জাতের টমেটো, 4 জাতের করলা, মেথি, কুমড়া, চাল কুমড়া, থানকুনি পাতা, তেজপাতা, ধনে পাতা, বেসিল, ব্লুবেরি, আঙুর, কি নেই এখানে। আমরা যদি মেডিসিনাল প্লান্টের উপরে রিসার্চ করি তাহলে হয়তো দেখা যাবে একসময় দুরারোগ্য রোগের একটা ইনগ্রেডিয়েন্ট, একটা মানে যদি উপাদান বের করা যায় তাহলে বাংলাদেশে হয়তো পৃথিবীর মানে একটা শ্রেষ্ঠ স্থান হবে মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার হিসাবে। গ্রামের সেই পুকুর না থাকলেও আছে কচুরিপানা সহ তার রেপ্লিকা, যেখানে রং ছড়িয়েছে মাছেরা। এইখানে বেসমেন্টে লাইব্রেরি করেছি আমেরিকায়, প্রথম লাইব্রেরি নর্থ আমেরিকায়, এবং সেখানে আপনার 113 বছরের নোবেল লরিয়েটদের বেস্ট সেলিং বুক আছে, যেটা নাকি এখানকার লাইব্রেরিতেও সচরাচর সাধারণ লাইব্রেরিতে পাওয়া খুব দুষ্কর। পেশায় ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান প্রবাসে আছেন 38 বছর ধরে, কিন্তু হৃদয় জুড়ে তার লাল সবুজের বাংলাদেশ। সমাজ সেবাতেও সম্পৃক্ত প্রবাসে, আর তাই গ্রামের বাড়ি বিক্রমপুরে প্রায় 1200 ঔষধি গাছের সংগ্রহে খামার বাড়ি করেছেন তিনি। মেডিসিনাল প্লান্ট রিসার্চ সেন্টার বাংলাদেশে করার চিন্তা করেছি। মেডিসিনাল প্লান্ট অলরেডি সংগ্রহ হয়েছে প্রায় 1000 খানেকের মতো। আমার মনে হয় যে 1-1.5 হাজার হুমায়ুন আহমেদের যে বাগান, সেখানে আমি দেখে এসেছি 54টা সংগ্রহ, 54 প্রজাতির। সেখানে আমার বাগানে 1000-1500 মতো হবে। বিশ্বের দরবারে একদিন বাংলাদেশকে শীর্ষে দেখতে চান এই প্রবাসী সমাজসেবী। সময় সংবাদ, নিউ ইয়র্ক। মানবাধিকার আইনের অনুশাসন ও নিজস্ব মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেয়ায় প্রতি বছর যুক্তরাষ্ট্রের খ্যাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেন। শনিবার নরওয়ের অসলোয় মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মস্কো থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশের জন্য তাকে নরওয়েজিয়ান একাডেমি অব লিটারেচার অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশনের পুরস্কার দেওয়া হয়। এ সময় স্নোডেন দেশকে ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, ইরাক যুদ্ধের বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে যেসব বিবৃতি দেওয়া হয়েছে তার সব সঠিক ছিল না। যুক্তরাষ্ট্রে স্নোডেনের বিরুদ্ধে সরকারি গোপন তথ্য চুরির অভিযোগে মামলা হওয়ায় সাজা এড়াতে 2013 সাল থেকে তিনি মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে আছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, শনিবার হঠাৎই এলাকাটিতে আগুনের সূত্রপাত হলে খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভয়াবহ এই আগুন নেভাতে মোতায়েন করা হয় লস অ্যাঞ্জেলস দমকল বাহিনীর প্রায় 100 কর্মীকে। এছাড়াও দমকল বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় অন্য বাহিনীর আরও বেশ কিছু সদস্যকে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীকে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তেল ছড়িয়ে পড়ার কারণে টানা কয়েকদিন বন্ধ থাকার পর শনিবার থেকে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে আবারও নৌ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। তেলের ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে দেশটির কোস্টগার্ড নদীর 17 মাইল এলাকায় নৌ চলাচল বন্ধ করে দেয়। এদিকে নদীতে এখন আর তেল দেখা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা না গেলেও এই ঘটনার তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও 10 জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সর্বশেষ নৌযানটির সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। নৌযানটিতে 18 থেকে 19 জন লোক ছিল এবং তারা সবাই জেলে বলে জানিয়েছে কোস্টগার্ড। এদিকে দুর্ঘটনায় নিহত 8 জনের মরদেহ দেশটির চুজা দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বলিউডের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তভা আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর শনিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আদেশের মৃত্যুতে বলিউড অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় শিল্পী কলাকুশলীদের পাশাপাশি তার মৃত্যুতে বাংলাদেশের নাট্য, চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের সঙ্গে জড়িতরাও শোক প্রকাশ করেছেন। বর্ডার, রাজনীতি, পাহেলি সহ বলিউডের শতাধিক জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন এই খ্যাতিমান সুরকার। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 4 দিনব্যাপী বালু দিয়ে ভাস্কর্য তৈরির প্রতিযোগিতা। শনিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাশিয়া, ইতালি, নেদারল্যান্ড এবং কানাডার 11 জন নামকরা ভাস্কর। আয়োজকরা ভাস্কর্য তৈরির জন্য 300 টন বালুর ব্যবস্থা করে। প্রতি বছর প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় $5,000 এই আয়োজন থেকে উঠে আসা অর্থের একাংশ ব্যয় করা হবে শিশুদের চিত্রকলা শিক্ষা কর্মসূচির জন্য। রাশিয়ায় শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক ব্যান্ড দলগুলোর জাঁকজমকপূর্ণ উপস্থাপনা। শনিবার মস্কোয় রেড স্কোয়ারে স্পাসকায়া টাওয়ার মিলিটারি ট্যাটু নামের এই বার্ষিক আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানির পুরস্কার জয়ী মার্কিন রক ব্যান্ড অ্যারোস্মিথের গান শুনতে জড়ো হয় হাজার হাজার মানুষ। এবারের আয়োজনে চীন, ব্রিটেন, জাপান, গ্রিস, স্পেন সহ বিশ্বের 14টি দেশের সামরিক ব্যান্ড দল তাদের মনোমুগ্ধকর উপস্থাপনা তুলে ধরবেন। আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্বের 1500-এরও বেশি মিউজিশিয়ান অংশ নেবেন বলে জানায় রুশ গণমাধ্যম আরটি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসী ঢল অব্যাহত। একদিনেই হাঙ্গেরির সীমান্ত পেরোল 10,000 মানুষ। প্যারিসের শরণার্থীদের সমর্থনে র্যালি। সিরিয়ায় রাশিয়ার সেনা ও অস্ত্র সহায়তার খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। আলেপ্পোয় আসাদ বিরোধী বিদ্রোহী ও আইএস এর সংঘর্ষে নিহত 47। সমাবেশের অনুমতি না পাওয়ায় গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ স্থগিত। দাবি মানতে রাজ্য সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম আন্দোলনকারীদের। এবং লেবাননের বৈরুতে হাজার হাজার মানুষের সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট নির্বাচন ও মন্ত্রিসভার পদত্যাগ দাবি। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।